আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিসাব সমীকরণ ও প্রায়োগিক সমাধান। আমি প্রফেসর মোহাম্মদ মুনজুরুর রহমান, বিভাগ প্রধান হিসাব বিজ্ঞান বিভাগ, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া। এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং আমি মনে করি অন্তত প্র্যাকটিক্যাল ক্লাসে 3 থেকে 4টি ক্লাসকে এর মধ্যে আলোচনার মধ্যে আমি নিয়ে এসেছি। তো আলোচ্য বিষয়ের মধ্যে আছে হিসাব সমীকরণ, মৌলিক হিসাব সমীকরণ কি, সম্প্রসারিত হিসাব সমীকরণ কি, সম্প্রসারিত হিসাব সমীকরণ থেকে কিভাবে আয় বিবরণী প্রস্তুত করা যায়, কিভাবে মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করা যায়, কিভাবে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা যায়, এবং যে 5টা যে হিসাব সমীকরণ রয়েছে, একটা থেকে আমাদের 5টা সমীকরণ আছে এবং কিভাবে এই 5টা সমীকরণ ব্যবহার করে আমরা মিসিং ফিগারগুলো বের করব সেটা আমরা প্র্যাকটিক্যালে দেখব। তো এখানে আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে, আমরা অঙ্ক এবং সমাধানকে পাশাপাশি দেখাতে পারি না, এর জন্য আমাকে স্ক্রিনে চলে যেতে হচ্ছে এবং আমি স্ক্রিনে যাওয়ার পর আবার আসবো। যদি কারো কোনো প্রশ্ন থাকে সে বিষয়ে আমাদের যে পেজ আছে সেই ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকছে এবং আমার ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং 16/32 এখানে ওই ভিডিওটা থাকবে, এটা ডাউনলোড করে নিয়ে দেখলে ভালো হয়। তো আপনি স্ক্রিনে আমাদের আজকের বিষয় হচ্ছে হিসাব সমীকরণ, অ্যাকাউন্টিং ইকুয়েশন। হিসাব সমীকরণ হিসাব চক্রের কোনো ধাপ না, এটা হিসাব চক্রের ধাপগুলো সম্পর্কে প্রাথমিক ধারণা অর্জনের জন্য হিসাব সমীকরণ তৈরি করা হয়। তো হিসাব সমীকরণটা হচ্ছে যে দায় প্লাস মালিকানা সত্ত্ব, দায় এবং মালিকানা সত্ত্ব কারবারের মোট সম্পদের সমান। দায় প্লাস মালিকানা সত্ত্ব কারবারের মোট সম্পদের সমান, একে মৌলিক হিসাব সমীকরণ বলে। দায় প্লাস মালিকানা সত্ত্ব, একে দায় প্লাস মালিকানা সত্ত্ব কারবারের মোট সম্পদের সমান, এটাকে মৌলিক হিসাব সমীকরণ বলে। তো এই মৌলিক হিসাব সমীকরণটা হচ্ছে উপাদান 3টি, সম্পদ একদিকে আর একদিকে হচ্ছে দায় এবং মালিকানা সত্ত্ব। এখন সম্পদ বলতে কি বোঝায়? সম্পদ হচ্ছে ব্যবসায়ের পরিসম্পত্তি যেটা ব্যবহার করে কারবার মুনাফা অর্জন করে। আর দায়টা কি? পাওনাদার অর্থাৎ কারবারের কাছে যারা টাকা পাবে তারা এই সম্পদের উপর যে দাবি করে সেটাকে বলে দায়। আর মালিকানা সত্ত্ব হচ্ছে মালিকের পাওনাটা, অর্থাৎ কারবারের মালিক এই সম্পদের উপর যে দাবি করে তাকে আমরা বলি মালিকানা সত্ত্ব। অর্থাৎ মালিক কারবারের মোট সম্পদের উপর যে দাবি করে তাকে আমরা বলি মালিকানা সত্ত্ব। এখন এই মালিকানা সত্ত্বের উপাদান কয়টি? মালিকানা সত্ত্বের উপাদান হচ্ছে 4টা। একটা হচ্ছে মালিকের বিনিয়োগ, 2 হচ্ছে মালিকের উত্তোলন, 3 নম্বর হচ্ছে আয় এবং 4 নম্বর হচ্ছে খরচ। 4টা উপাদান: মালিকের বিনিয়োগ, মালিকের উত্তোলন, আয় এবং খরচ। তাহলে এখানে মালিকের বিনিয়োগ এবং আয়ের ফলে মালিকানা সত্ত্ব বাড়বে আর উত্তোলন এবং খরচের ফলে মালিকানা সত্ত্ব কমবে। তাহলে এইটাকে আমরা আবারও যদি লিখি তাহলে সম্পদ সমান দায় প্লাস মালিকের বিনিয়োগ মাইনাস মালিকের উত্তোলন প্লাস আয় মাইনাস খরচ। তাহলে এইটা হবে সম্প্রসারিত হিসাব সমীকরণ, এক্সপান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন। এটাকে বলে বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন। আর এটা হলো সম্প্রসারিত হিসাব সমীকরণ, অর্থাৎ মালিকানা সত্ত্বকে সম্প্রসারণ করে যে হিসাব সমীকরণ তৈরি করা হয় তাকে সম্প্রসারিত হিসাব সমীকরণ বলে। অর্থাৎ মালিকানা সত্ত্বকে সম্প্রসারণ করে যে হিসাব সমীকরণ প্রস্তুত করা হয় তাকে সম্প্রসারিত হিসাব সমীকরণ বলে। এর উপাদান হচ্ছে 6টি, একটা হচ্ছে সম্পদ, আর একটা হচ্ছে দায়, আর একটা মালিকানা সত্ত্বের উপাদান 4টি, এই 6টি। এখন এই মালিকানা সত্ত্ব, মালিকের বিনিয়োগ এবং মালিকের উত্তোলন, আয় এবং খরচ, এখানে আগেই বলে নিয়েছি মালিকের বিনিয়োগ এবং আয়ের ফলে মালিকানা সত্ত্ব বাড়বে আর উত্তোলন এবং খরচের ফলে মালিকানা সত্ত্ব কমে যাবে। এখন এটা গেল সম্প্রসারিত হিসাব সমীকরণ। এখন এই পর্যন্ত বোঝানোর পরে আমরা এখানে কিছু প্রশ্নের অবতারণা করি যে এইটুকু আমরা যেটুকু বুঝেছি যে এই হিসাব সমীকরণ কাকে বলে। হিসাব সমীকরণটি লিখো: দায় ও মালিকানা সত্ত্ব তহবিল কারবারের মোট সম্পদের সমানকে হিসাব সমীকরণ বলে। অর্থাৎ সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। প্রশ্ন হতে পারে সম্পদ 1,50,000 টাকা, দায় 30,000 টাকা হলে মালিকানা সত্ত্ব কত? তো এখানে সম্পদ যদি 1,20,000 হয় আর দায় যদি 30,000 হয়, মালিকানা সত্ত্বের পরিমাণ হবে 1,20,000 টাকা। এটা কিভাবে? এটা হচ্ছে অ্যাসেট সমান লাইবিলিটি প্লাস অনার্স ইকুইটি। তাহলে অ্যাসেটের পরিমাণ যদি 1,50,000 হয়, অর্থাৎ সম্পদের পরিমাণ যদি 1,50,000 হয়, দায় যদি 30,000 হয়, তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ হবে 1,50,000 মাইনাস 30,000, অর্থাৎ এখানে হবে 1,20,000 টাকা। এবার 2 নম্বর, দায় 30,000, মালিকানা সত্ত্ব 1,20,000 হলে সম্পদ কত?
এইটা 1,50,000, সম্পদ 1,50,000, মালিকানা সত্ত্বে 1,20,000, দায় কত? তাহলে নিশ্চয় বুঝতে পারছেন এটা বিয়োগ হবে। সম্পদ থেকে দায় বাদ দিলে কি থাকে? সম্পদ থেকে দায় বাদ দিলে মালিকানা সত্ত্ব থাকে, কারণ এখানে সম্পদ থেকে যদি এই দায়টা বাদ দেওয়া যায় তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ আমরা পাচ্ছি। তাহলে এখানে আবার দেখেন দায় ও মূলধনের সমষ্টি সমান কি হয়? দায় এবং মূলধন, এই দায় এবং মূলধনের সমষ্টি কি হবে? তারপরে মোট সম্পদ হবে। এবার এখানে দেখেন সম্পদ 10,000 টাকা বৃদ্ধি পেল এবং মালিকানা সত্ত্ব 5,000 টাকা হ্রাস পাওয়ার ফলে মোট দায় কত টাকা হ্রাস বৃদ্ধি পাবে? এটা একটু প্রয়োগমূলক কোশ্চিন। এখানে দেখেন সম্পদ 10,000 টাকা বৃদ্ধি পেল এবং মালিকানা সত্ত্ব 5,000 টাকা হ্রাস পেল, তাহলে সম্পদ একদিকে বাড়ছে 5,000 টাকা, মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে কত? এখানে আমরা যদি এইভাবে দেখাই, এই কোশ্চিনটাকে আমরা যদি এইভাবে দেখাই, সম্পদ বৃদ্ধি পেল, এখানে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস এন্ডিং অনার্স ইকুইটি, সম্পদ এখানে বৃদ্ধি পাচ্ছে প্লাস 10,000 টাকা, আর এখানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে 5,000 টাকা। তাহলে যোগ বিয়োগের ফলে কি হচ্ছে? এখানে 5,000 টাকা বৃদ্ধি পেল আর এখানে 5,000 টাকা এখানে হ্রাস পেয়েছে, এখানে হ্রাস পেয়েছে, তাহলে এখানে হ্রাস পেয়েছে, এটা মাইনাস হয়ে গেছে, তাহলে এখানে 15,000 টাকা যোগ হলো, এখানে মাইনাস, তাহলে এখানে কিন্তু আমার 20,000 টাকা দায় বাড়বে, কারণ দুটোর মধ্যে 15,000 টাকা এই পাশে যোগ হয়েছে, এই পাশেও কিন্তু 15,000 হবে, যেহেতু এখানে কমে গেছে 5,000 টাকা, তাহলে এখানে বাড়াতে হবে 20,000 টাকা। এবার আবার দেখেন সম্পদ 10,000 টাকা হ্রাস পেল এবং মালিকানা সত্ত্বেও 5,000 টাকা বৃদ্ধি পাওয়ার ফলে মোট দায়ের পরিমাণ কত টাকা হ্রাস বৃদ্ধি পেল? এটা প্রয়োগমূলক অনুধাবনমূলক কোশ্চিন। সম্পদ হ্রাস পেল অর্থাৎ অ্যাসেট এখানে হ্রাস পেয়েছে, লাইবিলিটি প্লাস এন্ডিং অনার্স ইকুইটি, এখানে সম্পদ হ্রাস পেয়েছে, মাইনাস হয়েছে 10,000 টাকা, আর মালিকানা সত্ত্বে এখানে বৃদ্ধি পেয়েছে 5,000 টাকা, তাহলে এখানে এই পাশে যোগ হয়েছে 5,000, এই পাশে কমে গেছে, তাহলে এখানে কি অবস্থা দাঁড়াবে? এখানে কত টাকা মাইনাস করতে হবে? এই পাশে কিন্তু মাইনাস হয়েছে, তাহলে এখানে কিন্তু মাইনাস করতে হবে আমাকে 15,000 টাকা, 15,000 টাকা, কারণ এই পাশে মাইনাস হয়েছে 15,000 টাকা, দায় কমে যাবে 15,000 টাকা। এবার সম্পদ 9,000 টাকা হ্রাস পেল এবং মালিকানা সত্ত্ব 5,000 টাকা বৃদ্ধি পাওয়ার ফলে মোট দায় কত টাকা হ্রাস বৃদ্ধি পেল? এটাও অনুধাবনমূলক প্রশ্ন এবং অনুধাবন করে বলতে হবে আপনাকে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস এন্ডিং অনার্স ইকুইটি। এখন কি হচ্ছে? সম্পদ হ্রাস পেয়েছে 10,000 আর এখানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে 5,000, তাহলে মোট দায় কত টাকা হ্রাস বৃদ্ধি পাবে? তাহলে মোট দায়ের পরিমাণ এখানে এই পাশে বৃদ্ধি পেয়ে গেছে, এই পাশে কিন্তু মাইনাস, তাহলে এখানে মাইনাস করতে হলে আমাকে 15,000 টাকা এখানে মাইনাস দিতে হবে। এবার অনুরূপভাবে এই কোশ্চেনটাও করে নেবেন। এবার আমরা আসি পরবর্তী কোশ্চেনে। তো এবার আমরা সম্প্রসারিত হিসাব সমীকরণের উপরে যে বিষয়টা বললাম, সম্প্রসারিত হিসাব সমীকরণ, এই সম্প্রসারিত হিসাব সমীকরণ থেকে আমরা আয় বিবরণী প্রস্তুত করব। তাহলে এখন এখানে প্রশ্ন হতে পারে সম্প্রসারিত হিসাব সমীকরণের সঠিক রূপ কোনটি? 2 নম্বরে দেখেন সম্প্রসারিত হিসাব সমীকরণের সঠিক রূপ লিখো। তাহলে সম্প্রসারিত হিসাব সমীকরণের সঠিক রূপ হচ্ছে সম্পদ সমান দায় প্লাস মালিকের বিনিয়োগ মাইনাস উত্তোলন প্লাস আয় মাইনাস খরচ। এখন এইটা হচ্ছে সঠিক রূপ। তাহলে এইটাকে যদি আমরা এইভাবে লিখি, সম্পদ অ্যাসেট ইকুয়াল লাইবিলিটিস প্লাস অনার্স ইনভেস্টমেন্ট মাইনাস ড্রয়িং প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স। এখন এইটাকে যদি উল্টাপাল্টা করে দেয় তাহলে সেটা সঠিক রূপ হবে না, এটাই কিন্তু কারেক্ট রূপ, এটা সঠিক রূপ এইটা। এখন এটাকে যদি উল্টাপাল্টা করে দেয় তাহলে সেটাকে সঠিক আমরা ধরবো না। তাহলে এখন আমাদের প্রশ্ন হতে পারে কোন দুটো উপাদানের দ্বারা মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পায়? তাহলে আপনি সরাসরি বলে দেবেন মালিকের বিনিয়োগ এবং মালিকের আয়ের ফলে, উত্তোলন এবং খরচের ফলে মালিকানা সত্ত্ব কমে যায়। এবার আমরা এই সম্প্রসারিত হিসাব সমীকরণ থেকে কিভাবে আয় বিবরণী প্রস্তুত করব। তো আয় বিবরণী, এখানে কোম্পানির নামটা লিখতে হবে, আয় বিবরণী ডিসেম্বর 31, 2019 সমাপ্ত বছরের জন্য। এখানে টাকার পরিমাণটা থাকবে, তাহলে এখানে আমরা লিখব আয়, আমরা ধরে নিচ্ছি 50,000 টাকা, এবার বাদ খরচ দিলাম 20,000 টাকা, তাহলে এখানে আমাদের থাকলো নিট লাভ, এখানে আমাদের 30,000 টাকা হলো, নিট লাভ 30,000। তাহলে নিট লাভ বা লস বলতে কি বোঝায়? নিট লাভটা হচ্ছে যে আয়ের খরচের তুলনায় আয় যে পরিমাণ বেশি, ওই বেশি আয়কে নিট লাভ বলে, আর আয়ের তুলনায় খরচ যে পরিমাণ কম, আয়ের তুলনায় খরচ যে পরিমাণ বেশি ওইটাকে বলে নিট ক্ষতি। যদি আয়ের তুলনায় খরচ বেশি হয় নিট ক্ষতি হবে, আয়ের থেকে খরচ বাদ দিলে, আয়ের থেকে খরচ কম হলে আমরা নিট লাভ বলবো। তাহলে নিট লাভ বা লোকসান কিভাবে নির্ণয় করবেন? আয় থেকে খরচ বাদ দিলে আমরা নিট লাভ বা লোকসান পাবো। এখন এই আয় বিবরণী বলতে কি বোঝায়? আয় বিবরণী হচ্ছে আয় থেকে খরচ বাদ দিয়ে যে বিবরণী
নির্ণয়, আয় থেকে খরচ বাদ দিয়ে কারবারি নিট লাভ বা ক্ষতি নির্ণয়ের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে নিট লাভ বা তাকে আয় বিবরণী বলে। ইনকাম স্টেটমেন্ট রিপ্রেজেন্ট দ্যাট রেভিনিউ অ্যান্ড এক্সপেন্স রেজাল্ট নিট ইনকাম অর নিট লস ফর এ পিরিয়ড অফ টাইম অফ অ্যান অর্গানাইজেশন। আয় বিবরণী একটা ব্যবসা প্রতিষ্ঠানের মোট আয় এবং খরচকে উপস্থাপন করে ফলাফল হিসাবে নিট লাভ বা লোকসান প্রদর্শন করে একটা নির্দিষ্ট সময়, একটা পিরিয়ড অফ টাইম, এটা এক সমাপ্ত বছরের জন্য একটা সুনির্দিষ্ট একটা সময় থাকবে। সেই নির্দিষ্ট সময়ের আয় থেকে খরচ বাদ দিলে যে বিবরণী প্রস্তুত হবে সেটাকে আমরা বলবো আয় বিবরণী। তাহলে আয় বিবরণীর সমীকরণটা আমরা পেয়ে গেছি। এবার আমরা এইটা থেকে আমরা নির্ধারণ করব মালিকানা সত্ত্ব বিবরণী। আমরা পরে কোশ্চিনে আসবো কিভাবে কোশ্চিন হয় সেটা আমরা শিখবো। প্রারম্ভিক মূলধন, এখানে আমরা ধরে নিচ্ছি প্রারম্ভিক মূলধন সে 50,000 টাকা নিয়ে কারবার শুরু করছিল, বছরের মাঝামাঝি মূলধন ঘাটতি হতে আরো 10,000 টাকা নিয়ে এসেছে, আর উত্তোলন করেছে 5,000 টাকা, আর নিট লাভ হয়েছে এখানে 30,000 টাকা প্লাস 30,000 টাকা। যদি ক্ষতি হয় আপনি বাদ দেবেন। তাহলে এখানে 60 আর 30 90, এখানে 85,000 টাকা তার সমাপনী মূলধন। তাহলে এই সমাপনী মূলধন, এই সমাপনী মালিকানা সত্ত্ব বা সমাপনী মূলধনটা সমান, এখানে মূলধন আমরা বলবো না, এটা মালিকানা সত্ত্ব। মূলধনের সংজ্ঞাটা একটু ব্যাপক। এখানে এন্ডিং অনার্স ইকুইটি অর্থাৎ সমাপনী মালিকানা সত্ত্ব, এন্ডিং অনার্স ইকুইটি, এটাকে বলবো আমরা বিগিনিং অনার্স ইকুইটি, আর এটা হচ্ছে এন্ডিং অনার্স ইকুইটি। তাহলে এর সাথে আমরা অ্যাডিশনাল ইনভেস্টমেন্টটা যোগ করলাম, এডি যোগ করলাম, আর ড্রয়িংটা আমরা বাদ দিলাম, ড্রয়িং এটা ডি, আমরা ড্রয়িং বাদ দিলাম। নিট লাভ বা ক্ষতি, এখানে দেখেন এইটা কিন্তু এই নিট লাভ বা ক্ষতি অর্থাৎ আয় থেকে খরচ বাদ দেওয়া হয়েছে। যদি আমরা এরকম নিট লাভ বলি তাহলে এখানে কিন্তু মোট আয় বলি আর খরচ বাদ দিই, তাহলে কিন্তু এরকমই আসবে। আমরা এটা যদি প্র্যাকটিক্যালি দেখাই তাহলে এরকম আসে 50,000 প্লাস 10,000 মাইনাস 5,000, এখান থেকে আমরা প্লাস 50,000 মাইনাস 20,000, তাহলে কিন্তু আমাদের এই 85,000ই আসবে, এই 85,000ই আসবে। আবার যদি আমরা এরকম লিখি, আর এরকম যদি লিখি 50,000 প্লাস 10,000 মাইনাস 5,000 প্লাস 30,000, এই দুটো কাটাকাটি করে লিখবো, আমরা 30,000 করে দিলাম, তাও কিন্তু হবে। তখন সমীকরণটা এরকম হয়ে যাবে, এন্ডিং অনার্স ইকুইটি ইকুয়াল টু বিগিনিং অনার্স ইকুইটি প্লাস এডি মাইনাস ড্রয়িং প্লাস নিট ইনকাম আর নিট লস। নিট লস হলে আমরা বাদ দেবো। তাহলে এখান থেকে দেখেন আয় এবং খরচ কিন্তু এখানে ক্লোজ হয়ে গেছে, আয় এবং খরচ এখানে ক্লোজ হয়ে গেছে। আর এখানে কি ক্লোজ হলো? মালিকের বিনিয়োগ, অর্থাৎ এই দুটো মালিকের বিনিয়োগ, উত্তোলন এখানে ক্লোজ হলো, আর এর নিট লাভটা চলে এসলো, এই পর্যন্ত আবার ক্লোজ হয়ে গেল। এখন এই ইকুয়েশনে কি কি থাকছে? এখানে সম্পদ থাকছে আর এখানে দায় থাকছে। এই সম্পদকে আমরা এবার এখানে নিয়ে আসবো, এই সম্পদটাকে আমরা এখানে নিয়ে আসবো, আর দায়টাকে আমরা এখানে নিয়ে আসবো, আর এখানে আমাদের যে সমাপনী মালিকানা সত্ত্ব সেইটাকে নিয়ে এখানে বসাবো। তাহলে আমরা এবার আসি সমাপনী মালিকানা সত্ত্ব বলতে কি বোঝায়, বা সমাপনী মালিকানা সত্ত্ব বিবরণীটা কি। সমাপনী মালিকের পাওনা নির্ধারণের জন্য যে বিবরণী, মালিকের পাওনা নির্ধারণের জন্য হিসাবকালে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে মালিকানা সত্ত্ব বিবরণী বলে। তাহলে মালিকানা সত্ত্ব বিবরণীটা হচ্ছে মালিকের পাওনা নির্ধারণের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আমরা মালিকানা সত্ত্ব বিবরণী বলবো। তাহলে এটা কিভাবে নির্ধারণ করা হবে? প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন মাইনাস উত্তোলন মাইনাস প্লাস নিট লাভ বা বাদ ক্ষতি। তাহলে এই সমাপনী মালিকানা সত্ত্বের পরিমাণটা আমরা পাবো। এটা উদ্দেশ্য কি? এটাকে আমরা বলবো এর উদ্দেশ্যটা হচ্ছে মালিকের পাওনা নির্ধারণ। তাহলে এন্ডিং অনার্স ইকুইটিটা এইভাবে বের হবে এবং বিগিনিং অনার্স ইকুইটি, এন্ডিং অনার্স ইকুইটি এইভাবে বের হবে। এই ইকুয়েশনটা ব্যবহার করে আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানে, এখানে 6টা জিনিস আছে দেখেন, 1 2 3 4 5 6, এই 6টা জিনিসের 5টা দেওয়া থাকলে যে কোনো একটা বের করা সম্ভব। আবার এখানে দেখেন 5টা উপাদান আছে, যেহেতু রেভিনিউ আর এক্সপেন্স বা খরচ, আয় এবং খরচ থেকে আমরা নিট লাভ বা লোকসান করে নিয়েছি, তাহলে এর উপাদানটা হবে 5টা। তাহলে আয় বিবরণী প্রস্তুতের পর সমাপনী মালিকানা সত্ত্বের যে সমীকরণ সেটা 5টা হয়, আর যদি আয় বিবরণী প্রস্তুতের পূর্বে হয় তাহলে এর উপাদান হয় হচ্ছে 6টা। এখন আমরা যে কাজটা করতে পারি, এইটা দিয়ে আমরা যে কোনো মিসিং ফিগার বের করতে পারি একটা ব্যবসা প্রতিষ্ঠানের। এবার আমরা আসি আর্থিক অবস্থার বিবরণী। যে বিবরণী কারবারের সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব সম্পর্কে তথ্য দেয় তাকে আমরা বলি আর্থিক অবস্থার বিবরণী। যে বিবরণী আর্থিক কারবারের সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব বিবরণী সম্পর্কে তথ্য দেয় তাকে আমরা বলবো আর্থিক অবস্থার বিবরণী। এখানে দেখেন ডিসেম্বর 31, 2019, আর এখানে লেখা আছে ডিসেম্বর 31, 2019 সমাপ্ত বছরের জন্য, অর্থাৎ এটা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই 12 মাসের হিসাব, আর এটা কিন্তু একটা দিনের জন্য। যদি একটা দিনের বা একটা
একটা দিনের জন্য যে বিবরণী তৈরি হয় তাকে আমরা বলবো পয়েন্ট অফ টাইম। একটা সুনির্দিষ্ট দিনের জন্য এটা তৈরি করা হয়। আর এইটা হচ্ছে একটা দীর্ঘ একটা সময়ব্যাপী, একটা জানুয়ারি থেকে ডিসেম্বর বা জানুয়ারির 1 তারিখ থেকে জানুয়ারি 31 তারিখ পর্যন্ত একটা নির্দিষ্ট সময়ব্যাপী এটা তৈরি হয়। এটাকে বলে পিরিয়ড অফ টাইম। আর এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, একটা নির্দিষ্ট দিনে তৈরি করা হয়। তাহলে আর্থিক অবস্থার বিবরণীতে কি কি উপাদান থাকে? সম্পদ, দায় এবং সমাপনী মালিকানা সত্ত্ব। এবার আমরা উপাদান নিয়ে আলোচনা করছি। তাহলে আর্থিক অবস্থার বিবরণীতে কি কি থাকে? সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব। এখন সমাপনী মালিকানা সত্ত্ব কিভাবে, এর উপাদান কয়টা? প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, উত্তোলন, নিট লাভ অথবা আয় অথবা খরচ, এটা। আর আয় বিবরণীর উপাদান কি? আয় এবং খরচ। এখন তাহলে আমরা বুঝতে পারছি যে কোন উপাদান কোন বিবরণীতে বসবে। যখন আমরা আয় বিবরণী তৈরি করব, আয় এবং খরচ বসাবো। যখন আমরা মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করব, তখন প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, উত্তোলন, নিট লাভ বা নিট লোকসান এটা বসাবো। আর যখন আমরা উদ্বৃত্ত পত্র বা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করব, তখন সেখানে আমরা সম্পদ, দায় এবং সমাপনী মালিকানা সত্ত্ব দেখাবো। তাহলে আবার এই ইকুয়েশনে কিন্তু ফিরে যাচ্ছে। তাহলে এখানে ইকুয়েশন মোটের উপর আমার হয়েছে কয়টা? এটা হচ্ছে মৌলিক হিসাব সমীকরণ, এইটা। এর উপাদান 3টা। 2 নম্বর হচ্ছে সম্প্রসারিত হিসাব সমীকরণ, এর উপাদান 6টা এবং এর সঠিক রূপটা আমি দেখিয়েছি। এখানে 3, আর এইটা হচ্ছে, এইটা আমরা 4 ধরি, 3 ধরি, এটা 3 নম্বর ইকুয়েশন, এটা 4 নম্বর, আর এটা আমরা একটা 5 নম্বর ধরছি। তাহলে ইকুয়েশন আমাদের হচ্ছে 5টা। এটা নিট লাভের ইকুয়েশন, এটা সমাপনী মালিকানা সত্ত্বের ইকুয়েশন 2টা, এই 2টা আমরা দেখিয়েছি। মোটের উপর উপাদান 5টা। আমরা যখন প্র্যাকটিক্যালি অঙ্ক করব, তখন আমরা এই ইকুয়েশনগুলো ব্যবহার করে একটা মিসিং ফিগার বের করব, যাতে আমাদের পরবর্তীতে হিসাব সমীকরণ সম্পর্কে কোনো রকম অস্পষ্টতা থাকে না। আমি এবার আসছি প্রশ্ন উত্তর পর্বে। এখানে আমি প্রশ্ন উত্তর পর্বে এবার পরীক্ষার হলে কোশ্চিন আপনার পিছনে ছুটবে, কোশ্চিনের উত্তর আপনার পিছনে ছুটবে, আপনি কখনো কোশ্চিনের পিছনে ছুটবেন না। এবার আমরা আসি আয় বিবরণীর সমীকরণটা কি। এবার আমরা আসি এখানে আয় বিবরণীর সমীকরণটা কি? নিট লাভ সমান আয় মাইনাস খরচ। এটা আপনার পরীক্ষার হলে খুবই কার্যকরী হবে। কিভাবে নিট লাভ বা লোকসান নির্ণয় করা হয়? দেখেন, মিস্টার রহিম অ্যান্ড সন্স নামে 2019 সালে 1 জানুয়ারি 1000 টাকা নিয়ে কারবার আরম্ভ করে। প্রতিষ্ঠানে সারা বছরের মোট আয় 50,000, মোট খরচ 30,000। তাহলে এখানে কত টাকা আয়? নিট লাভ হবে 20,000 টাকা। একটা চাষিকেও যদি বলে দেওয়া যায় আপনার আয় 50,000 টাকা, খরচ 30,000 টাকা, তাহলে আপনার লাভ কত টাকা থাকবে? সে সরাসরি বলে দেবে আয় থেকে খরচ বাদ 20,000 টাকা। এটা সবাই, একটা রিক্সাওয়ালা পারবে। এছাড়া তিনি লাভের অংশ থেকে 10,000 টাকা ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করেছেন এবং 15,000 টাকা কর্তৃক মূলধন সরবরাহ করেছেন। 2019 সালে নিট লাভ বা লোকসান নির্ণয় করো। এই 2019 সাল। তাহলে মোট আয় এখানে 50,000 টাকা, বাদ খরচ 30,000, নিট লাভ এখানে 20,000 টাকা। এবার আমরা আসি আয় বিবরণী কাকে বলে। আয় বিবরণী হিসাবকালে আয় থেকে খরচ বাদ দিয়ে নিট লাভ বা ক্ষতি নির্ণয়ের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আয় বিবরণী বলে। এবার আয় থেকে খরচ বাদ দিলে কি পাওয়া যায়? উত্তর নিট লাভ বা লোকসান। যদি আয় বেশি হয় তাহলে নিট লাভ, আর যদি খরচ বেশি হয় তাহলে নিট লোকসান। নিট লাভ কাকে বলে? খরচের চেয়ে আয়ের আধিক্যকে নিট লাভ বলে। নিট লোকসান কাকে বলে? আয়ের চেয়ে খরচের আধিক্যকে নিট লোকসান বলে। হিসাবকাল কাকে বলে? হিসাবকাল কাকে বলে? এখানে হিসাবকাল দেখেন, এখানে কোশ্চিনটা আপনি আরেকবার পড়েন। এখানে দেখেন কারবারটা সে শুরু করেছে 2019 সালের 1 জানুয়ারি এবং সে ডিসেম্বর মাসের 31 তারিখে সেই কারবারের নিট লাভ জানতে চাচ্ছে। এই যে সময়টা, এইটাকে অর্থাৎ আয় নিট লাভ বা লোকসানের জন্য যে সময়কে নির্বাচন করা হয়, অর্থাৎ আর্থিক বিবরণী প্রস্তুতের জন্য যে সময়কে নির্ধারণ করা হয়, সেটাকে আমরা বলি হিসাবকাল, অ্যাকাউন্টিং পিরিয়ড। এটা একটা অনুমান। আয় থেকে খরচ বাদ দেওয়ার নীতির নাম কি? এটাকে বলে মিলকরণ নীতি। আয় থেকে খরচ বাদ দেওয়ার নীতিকে বলে মিলকরণ নীতি। এই নীতি অনুযায়ী আপনি 2018 সালের কোনো খরচকে, আয় বা খরচকে এর মধ্যে ধরতে পারবেন না। আপনাকে 2019 সালের আয় এবং খরচ ধরতে হবে। 2028 সালের অথবা 2020 সালের আয় বা খরচকে আপনি অন্তর্ভুক্ত করতে পারবেন না এই মিলকরণ নীতি অনুযায়ী। এবং আরেকটা এর সাথে আছে রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল, আয় শনাক্তকরণ নীতি। এবার আসি আমরা ব্যবসায় সত্তা সংক্রান্ত ধারণা। এবার দেখেন ব্যবসায় সত্তা অনুমান কি, এখানে কিভাবে এই ধারণা ব্যবহার করা হয়েছে। মালিকের কাজ এবং ব্যবসা প্রতিষ্ঠানের কাজ আলাদা। এই অনুমানকে ব্যবসায় সত্তার ধারণা বলে। যেমন এখানে আমরা মিস্টার রহিম অ্যান্ড সন্স, এখানে মিস্টার রহিম এবং রহিম অ্যান্ড সন্স দুজন কিন্তু আলাদা। এই রহিম অ্যান্ড সন্স একটা কৃত্রিম ব্যক্তি। যেমন আমাদের কলেজের সামনে সনো ডায়াগনস্টিক সেন্টার একটা প্রতিষ্ঠান আছে, পপুলার ডায়াগনস্টিক সেন্টার আছে, আরও অনেকগুলো ডায়াগনস্টিক সেন্টার আছে এবং অনেক প্রতিষ্ঠান আছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা নাম রয়েছে।
এই নামগুলোকে মালিক থেকে আলাদা করে ফেলে প্রতিষ্ঠানটাকে, সরকারিভাবে নিবন্ধনের ফলে এটা হয়। তাহলে মালিক থেকে কারবার যে আলাদা নামে যে প্রতিষ্ঠিত হচ্ছে এইটা কারবারের, এইটাকে বলে মালিকানা, ব্যবসায়ী সত্তা সংক্রান্ত ধারণা, অর্থাৎ মালিকের কাজ এবং ব্যবসা প্রতিষ্ঠানের কাজ দুটো আলাদা। এই পৃথক করাটাকে বলে মালিকানা সত্ত্ব অনুমান। এখানে এই রহিম অ্যান্ড সন্স এবং রহিম এর কাজ আলাদা। এখানে আমরা এই বিষয়গুলো দেখিয়েছি, আপনি ভিডিও থামাবেন এবং এখানে দেখে নেবেন। মালিকানা সত্ত্বের উপাদান কয়টা আমি উত্তর বলেছি, কোন দুটি উপাদানে মালিকানা সত্ত্ব বলে এবং কোন দুটি উপাদানে মালিকানা সত্ত্ব কমে আমি এটাকে আগেই বলে দিয়েছি। আপনি দেখেন এই অতিরিক্ত মূলধন আর বিনিয়োগের ফলে আর আয়ের ফলে মালিকানা সত্ত্ব প্লাস হচ্ছে, উত্তোলন এবং খরচের ফলে মালিকানা সত্ত্ব কমে যাচ্ছে। সম্পূর্ণ মালিকানা সত্ত্বের বিষয়টা দেখিয়েছি। এবার আসি আর্থিক অবস্থার বিষয়, আর্থিক অবস্থার বিবরণী, কারবারের আর্থিক অবস্থা কিরূপ অথবা উদ্বৃত্ত পাওয়া আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত। হিসাব তথ্য ব্যবহারকারীগণ জানতে চায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কেমন। এতে সাধারণত আর্থিক অবস্থা সম্পর্কে তিনটি বিষয় জানতে চাওয়া হয়: সম্পদের পরিমাণ, দায়ের পরিমাণ, মালিকানা সত্ত্বের পরিমাণ। এখানে দেখেন সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের তিনটি বিষয় সম্পর্কে জানতে চাওয়া হয়। যে বিবরণীতে সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব সম্পর্কে জানতে চাওয়া হয় সেই বিবরণী বলে আর্থিক অবস্থার বিবরণী। সাধারণত আমাদের গ্রাম এলাকায় বা শহর এলাকায় যেখানে আমরা বিয়ের বিষয় হতে লোকটার আর্থিক অবস্থা কেমন, তখন আমরা কি দেখি, তার সম্পদ আছে কিনা, কত টাকা সম্পদ আছে। যদি 5 কোটি টাকার সম্পদ থাকে আর দায় যদি থাকে 100 কোটি টাকার, সেক্ষেত্রে তার আর্থিক অবস্থাকে আমরা ভালো বলি না। দায়ের তুলনায় সম্পদের পরিমাণ বেশি থাকবে, তাহলে আমরা তার আর্থিক অবস্থাটাকে ভালো হিসাবে ধরবো। যার দায়ের তুলনায় সম্পদ যত বেশি হবে তার আর্থিক অবস্থাটা তত ভালো হবে। তবে এর কিছু ব্যতিক্রমও দেখা যায়, কিছু সম্পদ আছে সেই সম্পদ থাকলেও আর্থিক অবস্থা ভালো দেখায় না, সম্পদ বেশি হলে হয় না। এবার আমরা তাহলে আমরা এখানে দেখি, অতএব যে বিবরণী কোনো নির্দিষ্ট তারিখে প্রতিষ্ঠানের সম্পদ, দায় এবং মালিকতা সম্পর্কে তথ্য দেয় তাকে উদ্বৃত্তপত্র আর্থিক অবস্থার বিবরণী বলে। এটা আগের নাম ছিল উদ্বৃত্তপত্র, এখন আর্থিক অবস্থার বিবরণী। এখানে দেখেন সম্পদ আর দায় এবং মালিকানা সত্ত্ব, সম্পন্ন মালিকানা সত্ত্ব, এখানে 3টা উপাদান থাকছে। এবার আমরা আসি আর একটু কোশ্চেন, আলোচ্য বিষয় 6 আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী ফিনান্সিয়াল স্টেটমেন্ট কাকে বলে? কারবারের নিট লাভ বা ক্ষতি নির্ণয় বা আর্থিক ফলাফল বলি। নিট লাভ বা লোকসান নির্ণয়ের জন্য নির্ণয় কারাকে বলি আমরা আর্থিক ফলাফল। মালিকের পাওনা, বানানটা ভুল হয়ে গেছে, মালিকের পাওনা, আর্থিক অবস্থা এবং বিগত বছরের নগদান প্রভাব জানার জন্য যে বিবরণীগুলো প্রস্তুত করা হয় তাকে আর্থিক অবস্থার বিবরণী বলে। তাহলে কি হলো, প্রথমটা কারবারের নিট লাভ বা লোকসান বা আর্থিক ফলাফল, 2 মালিকের পাওনা, 3 আর্থিক অবস্থা অর্থাৎ উদ্বৃত্তপত্র এবং বিগত বছরের নগদ প্রভাব সম্পর্কে জানার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আর্থিক বিবরণী বলে। তাহলে আর্থিক বিবরণী কয়টি এবং কি কি? আর্থিক বিবরণী 4টি। কয়টা? 4টা। এখানে দেখেন আর্থিক বিবরণী, এটা 1 নম্বর আর্থিক বিবরণী, আয় বিবরণী, 2 নম্বর হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, 3 নম্বর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, আর 4 নম্বরটা কি? নগদান প্রবাহ বিবরণী। 4 নম্বরটা হচ্ছে নগদান প্রবাহ বিবরণী। এটার উপর একটা আলাদা চ্যাপ্টার রয়েছে। এখানে দেখেন ইনকাম স্টেটমেন্ট বা আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, উদ্বৃত্তপত্র, আর্থিক অবস্থার বিবরণী বা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। এখন নগদান প্রবাহ বিবরণী, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, নগদান প্রবাহ বিবরণীটা আমাদের এখানে আসছে না, এটা আমরা এক আলাদা চ্যাপ্টারেই এটা শিখব, তো এই বিষয়টা এখানে আলোচনার বিষয় না। এবার প্রথম কোন আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়, কেন, কিভাবে এটি প্রস্তুত করা হয়? এখানে দেখেন প্রথম কোন বিবরণীটা তৈরি করলাম আমরা? আয় বিবরণী। এর উপাদান কি? আয় এবং খরচ। এর বিস্তারিত বিবরণ আমি দিয়েছি। দ্বিতীয় আর্থিক বিবরণীর নাম কি, কেন, কিভাবে প্রস্তুত করা হয়? এই দ্বিতীয় আর্থিক বিবরণীর নামটা হচ্ছে এটা মালিকানা সত্ত্ব বিবরণী। এখানে প্রতিষ্ঠানের নাম থাকে আর প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, উত্তোলন, ইউনিট লাভ এইগুলো যোগ করে এখানে সমাপনী মালিকানা সত্ত্ব তৈরি করা হয়। এবার দেখেন তৃতীয় আর্থিক বিবরণীর নাম কি, কেন এবং কিভাবে এটি প্রস্তুত করা হয়? এখানে দেখেন তৃতীয় আর্থিক বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এটা 3 নম্বর। এখানে সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব থাকবে। এবার দেখেন কোন বিবরণী আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণীর মধ্যে সম্পর্ক রক্ষা করে? কোন বিবরণী? কোশ্চেনটা দেখেন, ভিডিওটা থামাবেন এবং ধীরে ধীরে দেখবেন, ডাউনলোড করে নেবেন। কোন বিবরণী আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে সম্পর্ক রক্ষা করে? তাহলে এই আর্থিক অবস্থা এবং আয় বিবরণীর মধ্যে সম্পর্ক রক্ষা করছে কে? মালিকানা সত্ত্ব বিবরণী। এই মালিকানা সত্ত্ব বিবরণীটা আর্থিক বিবরণী এবং আয় বিবরণীর মধ্যে সম্পর্ক রক্ষা করছে মালিকানা সত্ত্ব বিবরণী। এবার কোন বিবরণী নির্দিষ্ট সময়কাল অর্থাৎ পিরিয়ড অফ টাইমে তৈরি করা হয়? এই আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদান প্রবাহ বিবরণী, 3টা বিবরণী পিরিয়ড অফ টাইমে তৈরি হয়।
একটা হচ্ছে আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী আর নগদান প্রবাহ বিবরণী। 3টা বিবরণী পিরিয়ড অফ টাইমে অর্থাৎ একটা ব্যাপক সময়ব্যাপী তৈরি করা হয়। আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং নগদান প্রবাহ বিবরণী। আর কোন বিবরণী পয়েন্ট অফ টাইমে একটা নির্দিষ্ট দিনে, পয়েন্ট অফ টাইম ইংরাজিটা দেখবেন, পয়েন্ট অফ টাইম একটা নির্দিষ্ট তারিখে প্রস্তুত করা হয়। একটা বিবরণী আর্থিক অবস্থার বিবরণীটা একটা পয়েন্ট অফ টাইম নির্দিষ্ট দিনে তৈরি করা হয়, আর বাকি যে 3টা থাকছে সেটা পিরিয়ড অফ টাইম। কোন বিবরণী মালিকের পাওনা সম্পর্কে তথ্য দেয়? মালিকানা সত্ত্ব বিবরণী। কোন বিবরণী সম্পদ দায় মালিকানা সম্পর্কে তথ্য দেয়? সম্পদ দায় এবং মালিকানা সম্পর্কে তথ্য দেয়। এই যে এই বিবরণীটা সম্পদ দায় এবং মালিকানা সম্পর্কে তথ্য দেয়। এখন আমরা আমাদের পরবর্তী যে আলোচ্য বিষয়, এখন এই ইকুয়েশনের উপর যত কোশ্চেনই হোক না কেন, আপনাকে আগের যে প্রথম যে থিমটা দিয়েছিলাম সেটা হচ্ছে এই একটা কোশ্চিন রয়েছে এখানে একটা কোশ্চিন রয়েছে। আমি ভিডিওটা থামাবেন এবং এটা দেখবেন। দেখার পরে আমরা পরবর্তী ক্লাসে এখানে 3টা অঙ্ক রয়েছে, এই একটা অঙ্ক আর এই একটা অঙ্ক আর এই একটা অঙ্ক আর এই একটা অঙ্ক, আর একটা ক্লাসে আমরা এই 3টা অঙ্ক করব। তাহলে এই মিসিং ফিগার সংক্রান্ত যে যত অঙ্ক আছে সব অঙ্কগুলো পারা সম্ভব হবে। তার ভিতরে আমরা এই অঙ্কটা একটু করে নিচ্ছি। এই অঙ্কটা আমরা এই সমাপনী মালিকানা সত্ত্ব, দেখেন একটা পারলে আপনি সবগুলো পারবেন। এখানে সমাপনী মালিকানা সত্ত্ব এন্ডিং অনার্স ইকুইটি সমান বিগিনিং অনার্স ইকুইটি প্লাস এডি অতিরিক্ত মূলধন মাইনাস ডি প্লাস রেভিনিউ মাইনাস ই। এখন এন্ডিং অনার্স ইকুইটি হচ্ছে 75,000, বিগিনিং অনার্স ইকুইটি হচ্ছে এইটা 50,000, আর এখানে অতিরিক্ত মূলধন এডি হচ্ছে 25,000, এখানে ড্রয়িং মাইনাস 50,000, আয় নাই প্লাস রেভিনিউ নাই মাইনাস এক্সপেন্স হচ্ছে 55,000। এখন আপনি কি এটাকে ইমপ্লাইজ দ্যাট করেন তাহলে এখানে মাইনাস রেভিনিউ হবে, কিন্তু মাইনাস রেভিনিউ দিলে এখানে 25,000, এখানে আমাদের 10,000 প্লাস হচ্ছে, তাহলে এখানে 60,000 আর এই 50,000 এখানে বাদ দেন, 55,000 বাদ দেন, আর এখানে বাদ দেন 75,000। তাহলে আমাদের এখানে ইমপ্লাইজ দ্যাট মাইনাস রেভিনিউ সমান এখানে আমাদের 5,000 মাইনাস হচ্ছে প্লাস থাকছে এখানে, তাহলে এখানে রেভিনিউ হবে 75,000, রেভিনিউ হবে 75,000, মাইনাস মাইনাস কেটে গেলে আমাদের রেভিনিউ থাকবে 5,000। একটা হয়ে গেল। এখন আমরা এই অঙ্কটা দেখি, এইটা আমাদের কি চাচ্ছে। এখানে দেখেন, নিচের তথ্যগুলো থেকে উত্তোলনের পরিমাণ বের করে মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করো। আমি লোভ সামলাতে পারছি না, যেহেতু পরের ক্লাসে ছিল, দেখি এটা করেই ফেলি। এখানে দেখেন এন্ডিং অনার্স ইকুইটি সমান বিগিনিং অনার্স ইকুইটি প্লাস এডি মাইনাস ডি ড্রয়িং প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স। এখন দেখেন আমি শুধু মান বসাবো। এখানে সেবা আয় আছে, আয় এখানে আমরা বসাই দিলাম প্লাস 3,50,000 মাইনাস 2,10,000, আমরা এটা বসাই দিলাম। এখন দেখেন উত্তোলনের পরিমাণ আছে 80,000, এখানে আমরা মাইনাস 80,000 করে দিলাম, মাইনাস 80,000। মোট দায় আছে, মোট দায়ের পরিমাণ এটা আমার দরকার নাই। এবার এইটুকু দেখেন মোট সম্পদ, এই দুটো দেখেন। তাহলে সম্পদ থেকে দায় বাদ দিলে কি থাকে? সম্পদ থেকে দায় বাদ দিলে আমাদের মালিকানা সত্ত্ব থাকে। এটা যেহেতু জানুয়ারির বছরের শুরুতে যখন সম্পদ থেকে দায় বাদ দেবো তখন এটা হবে বিগিনিং অনার্স ইকুইটি। তাহলে এই দুটোর পার্থক্য কত? এই দুটোর পার্থক্য হচ্ছে এখানে বিগিনিং অনার্স ইকুইটি 85,000 মাইনাস 65,000। এখানে অতিরিক্ত মূলধনের কথা বলা নাই, অতএব অতিরিক্ত মূলধন আমরা এখানে 0 ধরে নিলাম, থাকলে দিতে পারেন। আর এখানে আমাদের বছরের শেষে এখানে আমাদের 1,70,000, এখানে আছে 80,000, তাহলে বছরের শেষে সম্পদ থেকে দায় বাদ দিলে আমরা সমাপনী মালিকানা সত্ত্ব পাবো। তাহলে 1,70,000 মাইনাস 80,000, তাহলে এখানে আমাদের এখানে থাকছে 1,10,000 প্লাস এখানে 20,000, এখানে মাইনাস 80,000, উত্তোলন নাই, উত্তোলন নাই, এখানে উত্তোলন নাই, এডিশনাল ক্যাপিটাল নাই, এটা উত্তোলন নাই, এটা শূন্য, ড্রয়িং নাই, ডি এখানে নাই, ডি নাই, তাহলে এখানে শূন্য, এটা শূন্য হয়ে গেল, মাইনাস ডি। এখানে আমরা 3,50,000 থেকে 2,10,000 বাদ দিই 90,000, এখানে হবে প্লাস 2,40,000, 1,40,000, এখানে 1,40,000। এখন আপনি ইমপ্লাইজ দ্যাট করে নেবেন। এবার এই পাশে প্লাস করবেন,
ইমপ্লাইজ দ্যাট এখানে আমরা দেব প্লাস ডি সমান হচ্ছে এখানে এটা 1,40,000, এখানে 1,60,000 মাইনাস 1,10,000, তাহলে এর পরিমাণটা হবে 1 লক্ষ, এটার পরিমাণ হবে 50,000 টাকা ড্রয়িং এর পরিমাণ। আপনি ড্রয়িং পেয়ে গেছেন, এখন মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করতে বলা হচ্ছে। তো মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করতে হলে আপনাকে এরকম একটা ছক করতে হবে, এর মধ্যেই মালিকানা সত্ত্ব বিবরণীটা করে নেবেন। এখন এই অঙ্কটার উত্তর করতে হলে আমাদের অনেক কিছু, একটা কোম্পানির যদি আমরা বের করে নিই তাহলে বাকিগুলো আমরা একই নিয়মে বের করব। এখন আমরা একটা নিয়মে কিভাবে বের করতে পারি সেটা দেখি। একটা ক্লাস ভালো করে করবেন, একটা ক্লাস ভালো করে করলে আর অসুবিধা নাই। শুধু একটা কোম্পানিটা আমরা করে দিচ্ছি, একটাই সূত্র, একটা কোম্পানিটা আমি করে দিচ্ছি। এখানে দেখেন এই বিগিনিং অনার্স সিকিউরিটি আমরা এই কোম্পানিটা করছি, এই কোম্পানি। তাহলে বিগিনিং অনার্স সিকিউরিটি সমান এন্ডিং অনার্স সিকিউরিটি, সরি ভুল হলো, এন্ডিং অনার্স সিকিউরিটি সমান বিগিনিং অনার্স সিকিউরিটি, তাহলে প্লাস এডি মাইনাস ডি প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স। তাহলে এখানে দেখেন এর পরিমাণ কত, সম্পদ থেকে দায় বাদ দিলে কি থাকবে, এখানে সম্পদ থেকে দায় বাদ দিলে এর পরিমাণ হচ্ছে মালিকানা সত্ত্ব। তাহলে এখানে অ্যাসেট হচ্ছে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস অনার্স সিকিউরিটি। তাহলে এখানে অ্যাসেটের পরিমাণ 95,000 আর লাইবিলিটিস হচ্ছে 50,000। তাহলে এখানে এন্ডিং অনার্স সিকিউরিটি হবে 95,000 মাইনাস 50,000, এখানে আমাদের পরিমাণ থাকবে 40,000 টাকা, এর পরিমাণটা হলো 40,000 টাকা। এখানে আমরা 40,000 বসাই দিলাম, 40,000। এবার এইটা আছেন সম্পদ, তাহলে দায়ের মালিকানা সত্ত্ব যোগ করলে সম্পদ হবে, দায়ের মালিকানা সত্ত্ব যোগ করলে কি হবে, সম্পদ হবে। তাহলে এখানে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস এন্ডিং অনার্স সিকিউরিটি। তাহলে এখানে অ্যাসেটের পরিমাণ হচ্ছে নাই, দায়ের পরিমাণ হচ্ছে 55,000 আর এখানে সম্পূর্ণ মালিকানা সত্ত্ব হচ্ছে 60,000। তাহলে সম্পদ সমান কত হবে, সুজা সম্পদ সমান এখানে লিখে দেবেন আমাদের হচ্ছে 1,15,000। তাহলে আমরা এখানে 1,15,000 লিখে দিলাম, এটা 1,15,000। এখন আমাদের এখানে দরকার হচ্ছে যে অতিরিক্ত বিনিয়োগটা কত আমার সরাতে হচ্ছে, কারণ 5টা-6টা ক্লাসকে একসাথে করে নিয়েছি। এবার অতিরিক্ত বিনিয়োগ কত, আপনি এন্ডিং অনার্স সিকিউরিটি পেয়ে গেছেন, এখানে পেয়ে গেছেন বছর শেষে এন্ডিং অনার্স সিকিউরিটি, এই যে এখানে পেয়ে গেছেন এন্ডিং অনার্স সিকিউরিটি আমরা এখানে পেয়ে গেছি, এটা বছরের শুরুতে ছিল। এখানে বিগিনিং অনার্স সিকিউরিটি 40,000 আর বছরের শুরুতে এন্ডিং অনার্স সিকিউরিটি হচ্ছে 1,15,000, ওখান থেকে আমরা বের করে নিয়েছি। এই যে এবার আমরা মান বসাবো, আমাকে সরাতে হচ্ছে, কিচ্ছু করার নাই, আমি দুঃখিত, কারণ সর্বোচ্চ চেষ্টা করার পরে এই অবস্থা। এখানে এডি নাই প্লাস মাইনাস ডি, এখানে মাইনাস 25,000, এখানে রেভিনিউ হচ্ছে 3,50,000 আর এখানে প্লাস মাইনাস এক্সপেন্স হচ্ছে 3,20,000। আপনি এটাকে এবার ইমপ্লাইজ দ্যাট করেন, এটা কত হয়, তাহলে এই এডিটা এবার এই পাশে আসবে, মাইনাস এডি হবে, এডি এটা বের হবে। তাহলে এখানে 3,50,000 আর 3,20,000, এখানে থাকছে 30,000 প্লাস, আর এখানে 25,000, 30,000 প্লাস আর এখানে মাইনাস, তাহলে এখানে প্লাস 5,000, এখানে 45,000 হয় আর মাইনাস 1,15,000। তাহলে মাইনাস এডি সমান আমাদের 45 বাদ দিলে আমাদের এখানে থাকছে 70,000। তাহলে মাইনাস এডি সমান হবে 70,000, আপনি ক্যালকুলেটর দিয়ে বের করে নেবেন, তাহলে এটা বের হলো, এটা হচ্ছে 70,000 টাকা। এখন আমরা অনুরূপভাবে একই ইকুয়েশনে ঠিক একইভাবে বের করব, এই 3টা ইকুয়েশন ব্যবহার হবে। অ্যাসেট মাইনাস লাইবিলিটি, এখানে কত হবে, এই অ্যাসেট থেকে দায় বাদ দিলে আপনি লিস্ট করবেন, এখানে মালিকানা সত্ত্ব বাদ দিলে এখানে দায় আসবে 40, এখানে হবে 50,000 টাকা, এটা প্রারম্ভিক মালিকানা সত্ত্ব, সম্পদ থেকে দায় বাদ দেবো। আর এখানে 1,45,000 থেকে 75,000 বাদ দেন, $70,000। এবার এখানে এইটা বের করতে হবে, উত্তোলন বের করতে হবে, আবার এই সূত্র প্রয়োগ করবেন, অনুরূপভাবে এটাও বের করবেন। আপনার সব অঙ্ক
এই ফরম্যাটে হয়ে যাবে। এবার যে কোনো বই দেখবেন এছাড়া আর কিছু নাই, কিন্তু বইগুলো থাকে এলো পাতালিভাবে সাজানো। তো এই ছিল আজকের আমাদের আলোচনা। আমি আশা করব যে ছাত্রছাত্রীরা এটা প্র্যাকটিস করবে।